কি হয়েছিল? মিমি নীরব। কায়েব পুনরায় জিজ্ঞেস করলো। মিমি তবুও মুখ খুলল না। কায়েব রেগে গেল। গাড়ির সামনে থাবা মেরে চেঁচিয়ে উঠল। আমি কিছু জিজ্ঞেস করছি ড্যামিট, বলুন কি হয়েছিল? মিমি কেঁপে উঠল, সাথে রিয়াও। মিমি ভয়ে গড়গড় করে সব বলে দিল। কায়েব চোখ বন্ধ করে শান্ত হয়ে শুনল। মিমি কায়েবের অভিব্যক্তি বুঝল না। কায়েব গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল। রিয়ার কাছ থেকে রাস্তা দেখে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। বিনা বাক্যে প্রস্থান করলো। সে মিমির দিকে একবারও তাকালো না। রিয়া তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগও পেল না। আফসোস করে বলল, ইস, ভাইয়াটাকে থ্যাংক ইউ দিতে পারলাম না। মিমি গম্ভীর কণ্ঠে বলল, মা যেন কিছু জানতে না পারে। বলে সে ভেতরের দিকে অগ্রসর হলো। রিহা তার পিছু পিছু গেল। কায়েব বাড়িতে এসে সিসি ক্যামেরা চেক করলো। ইতিমধ্যে বৌভাতের অনুষ্ঠান শেষ। মেহমানরা সবাই চলে গিয়েছে। মেয়েকা তানিয়ার বাড়িতে গিয়েছে। কায়েব দেখতে পেল মোবারক তালুকদার কিভাবে মিমিকে ছোঁয়ার চেষ্টা করছে। কায়েব অসম্ভব রেগে গেলেও মাথা ঠান্ডা রাখলো। সকলকে ড্রয়িং রুমে ডেকে উপস্থিত করলো। অতঃপর সিসিটিভির ফুটেজ দেখালো। সেটা দেখে আফজল খান, আজমল খান এবং মিসেস রিতার খুব খারাপ লাগলো। তারা ভেবেছিল মিমি এমন কাজ করতে পারে না বিনা কারণে, কিন্তু তারা জোর করে কিছু বলতে পারেনি। তাদের এখন খুব খারাপ লাগছে। কায়েব মিসেস ঝর্ণার দিকে তাকিয়ে বলল, দেখলে তো ফুপি, সে কেন মিস্টার মোবারক তালুকদারকে চড় মেরেছিল। তুমি বিনা যাচাই করে নিরপরাধ একটা মেয়েকে এভাবে অপমান করলে। মিসেস ঝর্ণা আফসোস করলেন না। এসব দেখে তার মধ্যে কোনো রকম অনুশোচনা কাজ করছে না। একটা ছোট ঘরের মেয়ের গায়ে হাত তুললে তিনি মোটেও ভুল করেননি। তিনি বললেন, এভাবে শরীর দেখিয়ে চললে এমনই হয়। তালুকদার সাহেব রে, কি দোষ? উপস্থিত সকলে মিসেস ঝর্ণার কথায় হতভম্ব। তারা তো দেখেছেন মিমি শালীন এবং মার্জিত ভাবে চলছিল, কিন্তু মিসেস ঝর্ণা তাকে খুব সহজভাবে এমন কথা বলে ফেললেন। আফজল খান বোনকে ধমকে উঠে বললেন, ছি ঝর্ণা, নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে এই ধরনের কথা কিভাবে বলতে পারস তুই? আমি ঠিকই বলছি, ছোট ঘরের মেয়ে ছেলেরা এমনই হয়। তিনি মুখ বাঁকিয়ে প্রস্থান করলেন। সকলে দীর্ঘশ্বাস ফেললেও কায়েবের চোয়াল শক্ত। মিসেস রিতা তাকে বললেন, রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা, তোর ফুপিকে হাজার বুঝিয়েও লাভ নেই, সে বুঝবে না। সকলে একে একে নিজের রুমে চলে গেলেন। কায়েব কিছুক্ষণ ঠায় বসে রইল। এই মুহূর্তে কেউ তার চোখের দিকে তাকালে বোধহয় ভয়ে মরে যেত। নিস্তব্ধ পরিবেশ। এমন পরিবেশে ছোটখাটো কোনো শব্দ বড়ই ভয়ঙ্কর মনে হবে। এমনই এক গা ছমছমে পরিবেশ। কোনো এক পরিত্যক্ত গোডাউনে একটা চেয়ারে কারোর হাত পা এবং চোখ মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। লোকটি গোঙাচ্ছে। সে চেঁচানোর চেষ্টা করছে, কিন্তু তা স্পষ্ট নয়। কেউ তা শুনছে না। এমন গা ছমছমে পরিবেশে কেউ আসে না। কে তার আওয়াজ শুনবে? সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না। এক সময় সে হাল ছেড়ে দিল। লোকটি মোবারক তালুকদার। বয়স 50 হলেও দেখতে 40 লাগে। বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু মেয়েদের নেশে কাটাতে পারেননি। বউ তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মরেছে। এতে তিনি একটু দুঃখ বোধ করেননি, বরং খুশি হয়েছিলেন। বউ নেই মানে তার পাপ কর্মে বাধা দেওয়ার কেউ নেই। তিনি আরাম করে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াতে পারবেন। ছেলেটা কোনো রকম বড় হয়েছে বাড়ির কাজের লোকদের কাছে। হয়েছে তার মতো চরিত্রহীন, মেয়ে বাজ এবং সকল অন্যায় কর্মে জড়িত। রোজকার মতন তিনি হোটেলে যাচ্ছিলেন মেয়ে নিয়ে সময় কাটাতে। রোজ রোজ নতুন মেয়ে না হলে তার ঠিক জমে না। হঠাৎ করে একটা গাড়ি তার গাড়ির পথ আঁকলে দাঁড়ালো। তার মধ্যে থেকে মুখে মাস্ক পরা পালোয়ানের মতো শরীরওয়ালা দুটো লোক বের হয়ে আসলো। একজন তার ড্রাইভারকে অজ্ঞান করলো, আরেকজন তাকে চেপে ধরে মুখের রুমাল চেপে ধরলো। তারপর থেকে তিনি আর কিছু বলতে পারলেন না। এখন দিন না রাত তিনি জানেন না। চোখ তো বাঁধা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ করে তিনি দরজা খোলার আওয়াজ পেলেন। কেউ আসছে। সে কি চায়? টাকা পয়সা, সম্পত্তি? যা চাইবে তিনি তাই দিয়ে দেবেন। তিনি মুক্ত হতে চান। নড়তে না পারলেও নড়ে চড়ে বসার চেষ্টা করলেন। তার চোখ মুখ খুলে দেওয়া হলো। তিনি জোরে শ্বাস ফেললেন। পিটপিট করে চোখ খুললেন। খুবই সামান্য আলো ঘরের মধ্যে। মাথার ওপরে একটা কম দামি হলুদ বাল্ব জ্বলছে।
তালুকদার সামনে তাকিয়ে দেখলেন সেই পালোয়ানের মতো লোক দুটো দাঁড়িয়ে আছে, মুখ বরাবরের মতোই ঢাকা। তাদের মধ্যে একজন একটা চেয়ার এনে তার সামনে রাখলো। তালুকদার বুঝলেন যে তাকে কিডন্যাপ করেছে এটা তার জন্য। তার ভাবনার মাঝে ঠকঠক আওয়াজে এগিয়ে আসলো কেউ। রাজভঙ্গিতে নিজের আসন গ্রহণ করে নিল ব্যক্তিটি। ফেস মাস্ক দিয়ে ব্যক্তির সম্পূর্ণ মুখ ঢেকে রাখা। যেমনটা বাচ্চারা বিভিন্ন মুখোশ পরে বাঘ ভাল্লুক সাজে, এটা তেমনই সম্পূর্ণ মুখ ঢাকার কাজ করে। তবে তা বাচ্চাদের মতো রঙিন নয়, এটা কালো এবং তা মোটেও মজাদার নয়। মাস্কের মতো ব্যক্তিটির পুরো শরীর কালোতে আবৃত। সে নিজের পায়ের ওপর পা তুলে শাহী ভঙ্গিতে বসলো। তালুকদার মুখ খুললেন, দুর্বল কণ্ঠে বললেন, পানি, আমাকে একটু পানি দাও। মুখোশ পরা লোকটি তাদের লোকেদের কিছু একটা ইশারা করলো। সাথে সাথে তালুকদারের মুখে পানি ছুঁড়ে মারা হলো। তালুকদারকে পানি পান করতে দেওয়া হলো না। তালুকদার কোনো মতে দম নিয়ে বললেন, কি চাস তোরা? কত টাকা চাস? যা চাইবি দিব, আমাকে ছেড়ে দে। পুনরায় তালুকদারের মুখে পানি ছোড়া হলো এবং তা অনবরত। তালুকদার নিঃশ্বাস নিতে পারে না। কিছুক্ষণ পর তারা পানি ছোড়া বন্ধ করে। তালুকদার জোরে জোরে শ্বাস নিয়ে বিশ্রী গালি দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চাকে তুই কেন আমাকে ধরে নিয়ে আসিস? ছেড়ে দে বলছে, নাহলে কাউকে ছেড়ে দিব না আমি। আমাকে তোরা কেউ চিনিস না। মুখোশ আবৃত লোকটি তীক্ষ্ণ হাসে, যা তার চোখ দেখে তালুকদার বুঝলেন। লোকটি হাড় হিম করা কণ্ঠে বললেন, তালুকদার, মেয়েদের দেখলে খুব কামনা জাগে তাই না? আজ তোর কামনা শেষ করব আমি। সে নিজের আসন ছেড়ে তালুকদারের মুখ 3 আঙুলে চেপে ধরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, তোর কাছে মেয়েরা কামনার বস্তু তাই না? আজ তোর এমন হাল করব যে মেয়েদের দেখলে মা বোন ব্যতীত আর কোনো দৃষ্টিতে দেখবি না, বাস্টার্ড। এত জোরে মুখ চেপে ধরেছে তালুকদারের মুখের হাড় যেন মড়মড় করছে। তিনি কোনো রকম ঠোঁট নাড়িয়ে বললেন, কে কে তুই? লোকটি তার কানের কাছে ফিসফিস করে বলল, কিং। মুহূর্তেই তালুকদারের শরীরে ভয়ে কাঁপুনির সৃষ্টি হলো। সে চেনে কিং যে মাফিয়া ওয়ার্ল্ডের রাজা। মাফিয়া নামে পরিচিত হলেও সকল অন্যায়কারীদের শাস্তি দেওয়া কিং এর প্রধান কাজ। সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। এক কথায় কিং নামে সকলের হাঁটু কাঁপে। ভয়ঙ্কর মানুষ কিং। সে সহজে কারোর সামনে আসে না। আড়ালে সে নিজেদের লোকেদের দিয়ে কাজ করায়। লোকে মুখে শোনা যায় অতি নিষ্ঠুর এই কিং। অন্যায়কারীদের ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তালুকদার কিংকে আগে কখনো দেখেনি, তাকে কেউই দেখেনি। সে সর্বদা মুখে মাস্ক পরে থাকে। তালুকদার আজ তার খপ্পরে পড়েছে। তার আর নিস্তার নেই। তালুকদার এতদিন হয়তো ছাড় পেয়েছিল, তবে কি তার পাপের খরা পূর্ণ হলো? ইতিমধ্যে সে ঘামে ভিজে গিয়েছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে দে কিং, যত টাকা চাইবি দিব, ছেড়ে দে আমাকে। কিং ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল, যেন তালুকদার বড় মজার কথা শুনিয়েছে। তার হাসিতে তালুকদারের শুকনো গলা দ্বিগুণ শুকিয়ে কাঠ। কি ভয়ঙ্কর সেই হাসি! কিং পুনরায় তালুকদারের মুখ চেপে ধরে বলল, তুই কি ভেবেছিস কিং এতই সস্তা যে তোর টাকার কাছে বিক্রি হয়ে যাবে? তাহলে তুই ভুল ভেবেছিস। মেয়েদের তুলে নিয়ে এসে যখন রেপ করতি তখন তারাও তোর মতো হাতে পায়ে ধরতো, নিজেদের ইজ্জত ভিক্ষা চাইতো। ছেড়ে দিয়েছিলি কাউকে? বল, ছেড়ে দিয়েছিলি? তোর মেয়ের বয়সী মেয়েদের তুই রেপ করেছিস, তোর হৃদয় একটু কাঁপেনি? তোর মনে হয়নি আজ তোর মেয়ে থাকলে নিশ্চয়ই ওই মেয়েদের মতো হতো? কত মেয়ের সর্বনাশ করেছিস, তার হিসেব আছে তোর কাছে? বল, আছে? আর আজ যা বলছিস তোকে ছেড়ে দেব? এই বাস্টার্ড, বল তোকে ছেড়ে দেব? একটু থেমে আবার বলল, নিজের ছেলেকেও মানুষ করতে পারিসনি, নিজের মতো জানোয়ার বানিয়েছিস। তাকেও আমি দেখে নেব। আগে তোর মেয়ের নেশা কাটাই। কিং ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রুমে উপস্থিত পালোয়ানের ন্যায় লোক দুজনের উদ্দেশ্যে কিং বলে উঠল, ঘড়িতে সময় দেখে 1 ঘন্টা পেটাবে, তারপর গরম পানিতে লবণ মরিচ গুঁড়া মিশিয়ে গায়ে ঢালবে, একটু থামবে, আবার শুরু করবে। এইভাবে 3 বার ট্রিট করে হাসপাতালের সামনে ফেলে আসবে।
বলে সে পুনরায় ঠক ঠক আওয়াজ তুলে লম্বা লম্বা পায়ে প্রস্থান করলো। তালুকদার অনেক আকুতি মিনতি করেও নিষ্ঠুর কিং এর দয়া পেল না। তার উপর শুরু হলো কিং এর কথানুযায়ী অত্যাচার। চিৎকার করলেও তাকেও শুনল না, কেউ না। আঘাতের ওপর লবণ মরিচ গোল গরম পানির ছোঁয়ায় তালুকদার যেন জান বের হয়ে আসবে। সে চিৎকার করে আকুতি করতে লাগলো, কিন্তু তারা অনুগত রোবটের ন্যায় তাদের কাজ করে যাচ্ছে। তারাও যে কিং এর মতোই দয়ামায়াহীন নিষ্ঠুর। এমনিতেও এমন পাপীদের জন্য মনে কোনো দয়ামায়া কাজ করে না। একসময় এত অত্যাচার সহ্য করতে না পেরে তালুকদার জ্ঞান হারালেন। কিং এর কথা অনুযায়ী লোক দুটো তালুকদারকে গাড়িতে করে হসপিটালের সামনে ফেলে দিয়ে এলো। সময়টা রাত 1টা কি 2টো হবে। হাসপাতাল একেবারে নিরিবিলি নয়, 2-1জনের আনাগোনা চলছে। হাসপাতালের সামনে 2-1জন লোক যাতায়াত করছে, হয়তো কোনো রোগীর বাড়ির লোকজন। তালুকদারকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে এলো। বিধ্বস্ত অবস্থায় একটা লোককে এভাবে মরার মতো পড়ে থাকতে দেখে তারা প্রচন্ড রকমের অবাক হলো। খুব শীঘ্রই অবাকতার রেশ কাটিয়ে তারা ধরাধরি করে তালুকদারকে হাসপাতালের মধ্যে নিয়ে গেল। কিন্তু কেউ দেখলো না তালুকদার কিভাবে আসলো, কারা তাকে পশুর ন্যায় মেরে ফেলে রেখে গেল। গাড়ি যেমন বাতাসের ন্যায় এসেছিল তেমন বাতাসের ন্যায় চলে গেল। কেউ ঘুণাক্ষরেও টের পেল না তালুকদারের এমন হাল কে করেছে। তানিয়ার বউ ভাতে সেই ঘটনা 2 দিন পর আজ অফিসে এসেছে মিমি। নিজেকে সামলে নিতে তার একটু সময় লেগেছে। সেদিনের কথা ভাবতেই তার নিজের ওপর ঘৃণা হয়। মিসেস ঝর্ণার মতে মিমির দোষ ছিল। সত্যি কি তাই? মিমি জানে না। সেদিনের পর থেকে তানিয়ার সাথে তার কথা হয়নি। সে নিজের ফোন বন্ধ করে রেখেছিল, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করেনি। মিমি ঠিক সময়ে অফিসে এসেছে। সে নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর কাইফ লম্বা লম্বা পা ফেলে নিজের কেবিনে প্রবেশ করলো। সবার মতো মিমিও দাঁড়িয়েছিল। কাইফ চলে যাবার পর সে পুনরায় বসে পড়ল। তার টেবিলে কিছু ফাইল রাখা, সেগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। কারো আওয়াজে মিমির চোখ তুলে তাকালো। হ্যালো মিস। মিমি লোকটাকে চেনে না, এই প্রথম দেখছে। সে ভুরু কুঁচকে বলল, জি। আপনি বোধহয় আমাকে চেনেন না। ওকে, সমস্যা নেই, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আদিল হাসান, মায়ের আদরের ছেলে। এই অফিসে চাকরি করি। এবার আপনার পরিচয়টা। মিমি জোরপূর্বক হেসে বলল, আমি মারিশা আহমেদ, মিমি, স্যার পিএ। কাইফ স্যারের? জি। ও আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনি কাইফ স্যারের পিএ শুনে আমি একটু অবাক হয়েছি। কেন জানেন? মিমি প্রচন্ড বিরক্ত হচ্ছে। এই মুহূর্তে আদিলের বকবকানি তার পছন্দ হচ্ছে না। লোকটা বেশি কথা বলে। আদিল আবারও বলল, আপনি কিভাবে জানবেন? আমি বলছি, আসলে স্যার নিজের জন্য এতদিন কোনো পিএ রাখেননি, তাই আমি একটু অবাক হয়েছি। আদিল আরো কিছুক্ষণ বকবক করলো, অতঃপর বলল, আপনি আমার থেকে ছোট মনে হয়, তাহলে আমি তুমি করে বলবো। ছোটদের সাথে আপনি ঠিক যায় না। আরো কিছু বলতে নিলেই পিয়ন এসে হাজির। সে মিমিকে বলল, ম্যাডাম, স্যার ডাকছেন। পিয়নকে মিমির বড় একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করলো, এই বাচ্চার লোকটার হাত থেকে বাঁচানোর জন্য। মিমি বলল, আচ্ছা, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। মিমি আদিলের দিকে তাকিয়ে বলল, স্যার আমাকে ডাকছেন, আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই। মিমি চলে গেল। আদিলও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দরজায় নক করতেই ভেতর থেকে প্রবেশের অনুমতি এলো। সেটা বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে ছিল। মিমি প্রবেশের পর কাইফ গম্ভীর কণ্ঠে বলল, অফিসটা কাজ করা জায়গা, গল্প করার নয় মিস মিমি। মিমি হকচকিয়ে গেল। কাইফ কিভাবে জানলো যে সে আদিলের সাথে কথা বলছে? আর সে নিজে তো বলেনি। আদিলই একবারই এসে তার সাথে কথা বলছে। কাইফ রাগে ফুঁসছে। মিমির সাথে আদিলকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তার রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। মিমি কেন আদিলের সাথে কথা বলবে? শুধু আদিল কেন, মিমি কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না। সে বলল, অনেকদিন ছুটি কাটিয়েছেন, এবার কাজ করুন, না হলে আপনার চাকরি টাকার নিশ্চয়তা দিতে পারছি না। মিমি মুখ গুমরা করে বলল, আমাকে কি করতে হবে স্যার? আগে আমাকে 1 কাপ কফি এনে দিন, তারপর বলছি। আর হ্যাঁ, কফিটা অবশ্যই ব্ল্যাক কফি। জি স্যার।
মিমি সম্মতি দিয়ে বের হয়ে গেল। কাইফ ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। মিমিকে দেখছে সে। অফিসের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো। কাইফ ল্যাপটপে সব দেখতে পায়। মিমি ক্যান্টিনে গিয়ে কাইফের জন্য কফি নিয়ে ফিরে আসলো। আসার পথে তার কানে কিছু কথা আসলো। কথাগুলো এমন: মোবারক তালুকদারকে নাকি কারা বাজেভাবে মারধর করে হাসপাতালের সামনে ফেলে রেখে গিয়েছে। তার তো মরমর অবস্থা, আইসিইউতে আছে, বাঁচে না মরে ঠিক নেই। কারা যেমনটা করলো তা পুলিশ জানতে পারেনি, এখনো তদন্ত চলছে। মিমি যেন জমে গেল। এরা তো সেই লোকটার কথা বলছে যে তাকে কুপ্রস্তাব দিয়েছিল। মিমি কাঁপা কাঁপা পায়ে কাইফের কেবিনে প্রবেশ করলো। অন্যমনস্ক থাকায় হাত থেকে কফির কাপ পড়ে গেল। মিমির হুঁশ ফিরল। সে সরি বলে দ্রুত ভাঙা কাপের টুকরো ওঠাতে গেলেই তার আঙুল কেটে গেল। সে ব্যথাতুর আওয়াজ করে উঠল। আহ! কাইফ তার শব্দে এগিয়ে এলো। দেখলো মিমি হাত বেশ খানিকটা কেটে গিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কাইফ ব্যস্ত ভঙ্গিতে মিমির হাত ধরলো। মিমি চোখ বন্ধ করে বলেই যাচ্ছে, সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ফেলিনি, কিভাবে যেন পড়ে গেল, সরি। মিমির থামার নাম নেই। সে বলেই চলেছে। কাইফ দিল এক ধমক।